যে ছোট পুত বড় করে সে বোঝে তার মর্ম। আর কে বলল আমার এখানটায় ব্যথা হচ্ছে না? নিজের কলিজাটা অন্য কাউকে ছেড়ে দিলে বুঝে ব্যথা হয় না? খুব ব্যথা হচ্ছে, এমন ব্যথা যা আগে কোনোদিন অনুভব করিনি। কিন্তু এত কিছু পরেও কোথাও একটা শান্তি লাগছে, নিশ্চিন্ত লাগছে। আবির্ভাব শুধু হতবাক নেত্রে চেয়ে চেয়ে দেখল, কিছু বলার ভাষা খুঁজে পেল না। কেউ এভাবে কিভাবে হেসে হেসে নিজের কষ্টের স্বীকারোক্তি করতে পারে, জানা নেই আবির্ভাবের। এত ভালোবাসিস, এই কথাটা একবার মুখ ফুটে কেন বললি না মেয়েটাকে? কেন বললি না তার কল্পনা, তার ভালোবাসার গভীরতা মাপতে অক্ষম? কেন বললি না সব মিথ্যে, সব সাজানো? কেন বললি না তুই শুধু তাকে ভালোবাসিস, তার ছেলে আর তারই আছিস? সে জানে তুই অন্য কারো স্বামী, কিন্তু এটা তো সত্যি নয়। বরং ধ্রুব, সত্য তো এটা যে তোর জীবনে সে ব্যতীত দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব কোনো কালে ছিল না। কেন বললি না? কেন বললি না তুই অবিবাহিত, অন্য কারো স্বামী নস? কেন বললি না তার সব ধারণা ভুল? এত এত না বলা কথা বুকে জমিয়ে মরে গেলে তুই শান্তি পাবি তো ভাই? সব কথা সবার জানার প্রয়োজন নেই আবির্ভাব। কিছু কথা অজানা থাকাই মঙ্গল, এতে বিপদ কমে। আমি আমার রক্তজবাকে সবসময় সবার থেকে আলাদা রেখেছি। কারো বদনজর পড়তে দিইনি, কারো কোনো ষড়যন্ত্রের শিকার হতে দিইনি। সবকিছুতে সবার আগে নিজের বুক পেতে দিয়েছে। মাসুম আমার জান, সবকিছু থেকে অজ্ঞ, আর এটি ওর জন্য সঠিক। আমি অভিশপ্ত আবির্ভাব। আমি চাই না আমার অভিশাপের এক চুল পরিমাণ ওর গায়ে লাগুক। আমি সব যত্ন সহ্য করে নেব, কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমার আশেপাশে বন্ধুরূপী শত্রুদের কোনো অভাব নেই, তুই বুঝবি না। তুই পচে যাসনি ভাই। ব্যঙ্গাক্ত হাসলো প্রণয়, তাচ্ছিল্য করে বলল, আমার থেকে জঙ্গলের জানোয়ারগুলো অধিক মমতাপূর্ণ। সেটা বড় কথা নয় প্রণয়, কারণ তুইও জানিস বাঘ সবকিছু স্বীকার করলেও ও নিজের বাচ্চাকে কখনো খায় না। খায় না, কিন্তু যে বাঘ একবার শিকারে জালে জড়িয়ে যায় তাকে আর কখনো তার বাচ্চার কাছে ফিরতে দেওয়া হয় না। আমি আর বেশি সময়। হঠাৎ প্রণয়ের হাত চেপে ধরল আবির্ভাব। কথা সম্পূর্ণ না করেই থেমে গেল প্রণয়, চোখের ইশারায় জিজ্ঞেস করল। কি? আবির্ভাবের চেহারা হুট করেই থমথমে হয়ে এলো। সে ইশারায় পেছনে দেখতে বলল। প্রণয় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পেছনে ঘুরে চাইল, সাথে সাথেই হয়তো কাছে পিঠে কোথাও বাস পড়ল। কিন্তু প্রণয়ের বোধ হলো সেটা হয়তো তার মাথাতেই পড়েছে। বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রণয়। একটু দূরে টলমলে চোখে দাঁড়িয়ে আছে প্রিয়তা, তার নীলাপ রক্তিম চোখ দুটো অবিশ্বাসের জোয়ারে। প্রণয়ের ওর চোখ দেখেই যা বোঝার বুঝে নিল, সন্দেহের আর কোনো অবকাশ নেই, সে ধরা পড়ে গেছে। বিষয়টা ধামাচাপা দিতে মিশে রাগ দেখানোর চেষ্টা করলো প্রণয়, বক্ষের কম্পন রোধ করতে চোখ মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলতে চাইল। প্রিয়তার নিকট এগিয়ে সে রাগান্বিত কণ্ঠে ধমকে উঠে বলল, এত রাতে এখানে কি চাই তোর? জানিস না আমি এখানে একা থাকি? তাহলে আমার ঘরের সামনে কি করছিস তুই? এসব ধমকানি চমকানি কানে নিল না প্রিয়তা, এসব যেন সে শুনতেই পেল না। অবিশ্বাস্য চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের বাদামি চোখের গভীরে। প্রণয়ের হার্ট রেট দ্রুত হচ্ছে। সে অন্যত্র দৃষ্টি ঘুরে নিল, অস্থির কণ্ঠে চেঁচিয়ে বলল, এক্ষুনি চলে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। আমি তোকে দেখতে। পরবর্তী শব্দগুচ্ছ আর কণ্ঠনালী ভেদ করে উঠে আসতে পারল না প্রণয়ের। তার পূর্বে ছোট্ট দুটো হাতের কোমল বন্ধনে আবদ্ধ হলো তার সামর্থ্যবান পুরুষালী কায়া। গুমোট পরিবেশে আচমকা ফুপিয়ে ওঠার শব্দ শোনা গেল। নোনতা পানির ধারায় ভেসে যেতে লাগলো প্রণয়ের বুক। আপনি আমাকে ভালোবাসেন প্রণয় ভাই, সত্যিই ভালোবাসেন। আমার বিশ্বাস হচ্ছে না। হায় আল্লাহ, আমি মরে যাব খুশিতে। আপনি সত্যিই আমার। আপনি বড় আপন নন। আপনি আমার। আপনার এই বুকটা শুধু আমার। আমার খুব কান্না পাচ্ছে প্রণয় ভাই। বলে ঝরঝর করে কেঁদে দিল প্রিয়তা, আরো শক্ত করে খামচে ধরল প্রণয়ের পিঠ। আপনি খুব পচা জানেন। আপনি জেনে শুনে আমায় কষ্ট দিলেন। এত কষ্ট কেন দিলেন প্রণয় ভাই? বলেন কেন দিলেন? আর একটু হলেই তো আমি মরে যেতাম। এই স্বপ্নের মানুষটা একান্তই তার। কিছু মুহূর্তের ব্যবধানে প্রিয়তার আবারও নিজেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মেয়েটা মনে হচ্ছে। এত সুখ সে কথায় রাখবে, এসব শুনে এক চুলো নড়ার সামর্থ্য পেল না প্রণয়। বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। কি হলো এটা? এতদিনের ধৈর্য সব এক লহমায় নষ্ট হয়ে গেল। কি করবে এখন সে? এই অবশ মেয়েটাকে এখন কি বলে ফিরিয়ে দিবে? প্রণয় চোখ বুঝল।
আর কত পরীক্ষা নেবে মাবুদ? সমস্ত দুঃখ কষ্ট ভুলে খুশিতে বাকবাকুম হয়ে গেল প্রিয়তা। পায়ের আঙ্গুলে ভর দিয়ে প্রণয়ের গলা জড়িয়ে ধরল, মাথার চুল খামচে ধরে বলল। ঈশ্বর, চুপচাপ ঘাড় নিচু করলো প্রণয়। এখানে বেশিক্ষণ থাকা উচিত নয় ভেবে বসা থেকে উঠে চলে গেল আবির্ভাব। প্রিয়তা আর কাল বিলম্ব করলো না, ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের অস্তিত্বে। উত্তাল ভালোবাসার তোরে ভিজিয়ে দিতে লাগলো প্রণয়ের সর্বকায়া। বুকের জমানো অনুভূতির সাগরে শুরু হলো তুফান। প্রণয়ের নিঃশ্বাস আটকে আসছে, অপ্রতিরোধ অনুভূতির জোয়ারে তলিয়ে যাচ্ছে হৃদয়। এক চুলো রাগ করতে পারছে না সে, উল্টো অনুভব করতে পারছে এই নারীর কোমল ওষ্ঠের তপ্ত স্পর্শে তার সকল সংযম গুড়িয়ে যাচ্ছে। টেনে হিস্ট্রে বের করে আনছে সেই মানুষটাকে, যাকে সে নিজের মধ্যে দমিয়ে রেখেছে বহু বছর। প্রিয়তার দীর্ঘ আলিঙ্গন শেষে উন্মুক্ত ঝর্ণার ন্যায় আশ্রে পড়ল প্রণয়ের শক্ত সমর্থ পুরুষালী বুকে। তার মাথায় এখন কোনো প্রশ্নই আসছে না। তবে হঠাৎ করে কিছু মাথায় আসতেই প্রণয়কে ছেড়ে দাঁড়ালো প্রিয়তা। ঝটপট প্রণয়ের পুরুষালী হাত আঁকড়ে ধরে ব্যস্ত কণ্ঠে বলল। আমি তো ভুলেই গিয়েছিলাম, চলুন চলুন। বলে প্রণয়ের হাত ধরে সামনের কদম বাড়ানোর চেষ্টা করলো প্রিয়তা, কিন্তু এক চিলো নড়ল না প্রণয়। পরাজিত কণ্ঠে শুধালো। কোথায় যাব? প্রিয়তা ফিরল প্রণয়ের অন্য হাত চেপে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। আপুর আর ভাইয়ার কাছে। কেন? কেন মানে? তাদেরকে বলতে হবে না আমি শুধু ভাইকে নয় আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই। আমি আপনার হতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। চলুন না তাড়াতাড়ি। বলে আবার প্রণয়ের হাত ধরে টান দিল প্রিয়তা, কিন্তু এবারও এক চুলও নড়াতে পারল না তাকে। বরং নিষ্ঠুরতম কিছু বাক্য পেছন থেকে ভেসে আসতে শোনা গেল। আমি তোমাকে বিয়ে করতে পারবো না রক্তচাপা। এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যেই চোখে পানি চলে এলো প্রিয়তার। এতক্ষণের সকল আনন্দ স্লান হয়ে গেল নিমিষেই। সে পুনরায় অবিশ্বাস ও দৃষ্টিতে তাকালো প্রণয়ের পানে। প্রণয় অনুভূতিহীন চোখে তাকিয়ে তুলনামূলক মোলায়েম কণ্ঠে বোঝালো। আমার তাকদিরে নেই তোমাকে বিয়ে করা। তোমার সাথে সুখের ঘর বাঁধা। আমার নসিব অন্য কিছু আছে রক্তচাপা। চলে যাও তুমি, আর কোনো প্রশ্ন করো না আমায়। চোখের পানি ছেড়ে দিল প্রিয়তা। প্রণয়ের বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরে বলল। এমন কেন বলছেন প্রণয়? আপনি তো নিজের মুখে বলেন আপনি আমায় ভালোবাসেন। বড় আপু স্বামী নন আপনি। তবু সমস্যা কোথায়? কেন নিজের সাথে আমায় এত যন্ত্রণা দিচ্ছেন আপনি প্রণয়? সত্যি বলছি আমি সহ্য করতে পারছি না। বলেই ডুকরে উঠল প্রিয়তা। প্রণয়ের কলিজায় ধক করে আগুন ধরে গেল। নিজের অস্তিত্বেই মিটিয়ে দিতে ইচ্ছা করলো দুনিয়া থেকে। সে কিছুতেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। প্রিয়তার দু গালে হাত রেখে অসহায় কণ্ঠে অনুরোধ করল। আমাকে আর একটু জ্বালাতে এসো না প্লিজ। চলে যাই এখান থেকে। যা শুনেছিস সব ভুলে যাও। বলে একটু দূরে সরে দাঁড়ালো প্রণয়। প্রিয়তা নাসর বান্দা একটুকু নড়ল না, বরং শক্ত করে প্রণয়ের পেট জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। সাদা পাঞ্জাবিতে নাকের পানি চোখের পানি মুছতে মুছতে জেদি কণ্ঠে বলল। আমি আজ আর কিছুতেই খালি হাতে ফিরবো না প্রণয় ভাই। আপনি আমার হবেন এটাই শেষ কথা। প্রণয় বুঝলো নিজেকে এখন দুর্বল দেখানোর মানে মেয়েটাকে আশকারা দেওয়া। এভাবে চললে মেয়েটা কিছুতেই দূরে যেতে চাইবে না, কথার অবাধ্য হতে শুরু করবে। তাই বাধ্য হয়ে প্রিয়তার হাত টেনে ধরে ঝাটকা মেরে সামনে এনে দাঁড় করালো প্রণয়। চোখে চোখ রেখে কঠোর কণ্ঠে বলল। তুই বুঝতে পারছিস না আমি তোকে বিয়ে করব না? আমার আশা থাকলে তোকে আজীবন কোমরে হয়ে থাকতে হবে। তবু তুই আমায় পাবি না, কোনোদিনও পাবি না, কখনো না। আমার থেকে যত দূরত্ব বজায় রাখবি তত তোর জন্য মঙ্গল। প্রিয়তা পুনরায় জড়িয়ে ধরল প্রণয়কে, বুকে মাথা রেখে বিশ্বাসী কণ্ঠে বলল। আপনি শুধু আমার হয়ে থাকুন। আর কোনো অমঙ্গলকে পরোয়া করি না আমি। আপনার রক্ত জবা আমার কাছে সবার আগে আপনি। আমি আপনার বউ হতে চাই প্রণয় ভাই। প্রণয় আবারও প্রিয়তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তবু আমি তোকে বিয়ে করতে পারবো না। চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। প্রিয়তা শান্ত হয়ে গেল। প্রণয়ের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে শুধালো। চলে যাব? হ্যাঁ। সত্যি চলে যাব? হ্যাঁ। তাহলে আমার বিয়ে। তো তো আপনার কষ্ট হবে না? আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ বিয়ে করবে। আপনি যাকে
বলে থামলো প্রিয়তা। একদম চুপ হয়ে গেল প্রণয়। প্রিয়তা আরো 2 কদম এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। আলগোছে হাত রাখলো প্রণয়ের হৃৎপিণ্ডের উপর। হৃদযন্ত্রটা কেমন অস্বাভাবিকভাবে বিট করছে। প্রিয়তা হাসলো, বাঁকা পথ অবলম্বন করলো, আরো কাছে এসে বলল। শুনবেন এরপর কি কি হবে? প্রণয়ের বাদামি চোখের শীতলতা দেখতে পেল প্রিয়তা। পুনরায় শুধালো। এরপর কি হবে জানেন? কি? ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে তুলল প্রিয়তা। নিজেদের মধ্যকার সেন্টিমিটার সম দূরত্বটুকু ঘুচিয়ে দিয়ে স্লো ভয়েসে বলল। এরপর ফুল সজ্জিত বিছানায় প্রেম বিনিময় হবে। আদরে আদরে অতৃপ্ত সত্তার পরিতৃপ্তি মিলবে। জানতে চান কিভাবে? প্রণয় জবাব দিল না। প্রিয়তার নীলাভ দৃষ্টির পানে নির্লিপ্ত চোখে চেয়ে রইল কেবল। প্রিয়তা আচানক প্রণয়ের হাত তুলে নিজের গালে চেপে ধরল, চোখ বুজে বলল। প্রথমে এখানে আলতো হাতে ছুঁয়ে দেবে। এরপর কপালে শুয়ে বলল। এরপর তপ্ত ঠোঁটের পরশ এঁকে দেবে। বিমোহিত কণ্ঠে বলবে, তুমি শুধু আমার। এরপর প্রণয়ের প্রিয় রক্তিম ওষ্ঠে স্পর্শ করিয়ে বলল। এরপর স্বাদ নিয়ে বলবে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ নারী। এরপর এরপর প্রিয়তা লক্ষ্য করলো ক্রমে ক্রমে প্রণয়ের চোখ মুখের শীতলতা উবরে গিয়ে অগ্নি শিখার ন্যায় ঝলসে উঠছে, হিংস্র লাগছে অনেকটা। প্রিয়তা বাঁকা হাসলো। প্রণয়ের হাত ছাড়িয়ে এবার নিজেই টাচ করে করে দেখাতে শুরু করলো। পেটের উপর হাতের শাড়ির আঁচল সরিয়ে মেদহীন ফর্সা উদর দেখিয়ে বলল। তারপর এখানে। হ্যাঁ, কথা সমাপ্তি করতে পারল না প্রিয়তা। কিছু বুঝে ওঠার আগেই তাকে হ্যাসকা টানে ছাদের রেলিং এ ঠেসে ধরল প্রণয়। আবহাওয়া আরো খারাপ হচ্ছে ততক্ষণে। ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করেছে। প্রণয়ের ভয়াবহ লালচে চোখ দুটো দেখে আতঙ্কে সিটিয়ে গেল প্রিয়তা। যেন পলক ঝাপটালেই টুপ করে গরম রক্ত গড়িয়ে পড়বে। সামনের রমণীকে খুন করার জন্য হাত নিষ্ফিস করতে শুরু করলো প্রণয়ের। সে প্রথমবারের মতো এই নারীর ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলো। ক্রোধ সংবরণে শক্ত করে চেপে ধরল তার লম্বা চুলের মুষ্টি। চুলের গড়ায় বীভৎস টান লাগতে আহ বলে মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়তা। কিন্তু তা যেন গায়ে মাখল না প্রণয়। প্রিয়তার নিকট মুখ এগিয়ে এনে ফ্যাস ফ্যাসে গলায় চিবিয়ে চিবিয়ে বলল। ওসব কথা যদি আর একবারও ভুল করে আমাকে বলিস, সত্যি বলছি, খোদার কসম, একদম জানে মেরে ফেলবো। তোর এই নরম দেহটার এতগুলো টুকরো টুকরো করবো যে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। প্রণয়ের কণ্ঠে উপসে পড়ছে প্রতিহিংসা মিশ্রণের তীব্র অধিকারবোধ। মনে মনে ভয়ে ঢোক গিলল প্রিয়তা। তবুও আরো রাগিয়ে দিতে বলল। কেন? ভুল কি বললাম? কোটি কোটি টাকা খরচ করে বিয়ে কি মানুষ শোকেসে সাজিয়ে রাখার জন্য করে? নির্ভয়ে বলে উঠল প্রিয়তা। তার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ দেখতে পেল না প্রণয়। এতে আরো ভীষণ রাগ ধরে গেল মেয়েটার প্রতি। প্রিয়তা পুনরায় বলল। আপনি তো পুরোটা না শুনে চিৎকার দিচ্ছেন, আগে পুরোটা তো শুনুন। প্রণয়ের ভ্রু কুঁচকালো। প্রিয়তা ওর কানের কাছে ওষ্ঠ নিয়ে ফিসফিসিয়ে বলল। এরপর সেসব করবে যেসব আপনি কোনোদিনও করেননি। এমন ভাবে ভালোবাসবে যেভাবে আপনি কোনোদিনও বাসেননি। এমন ভাবে ছুঁয়ে দিবে যেভাবে আপনি কোনোদিনও দেননি। অসম্পূর্ণ আমাকে। আবারও কথা সম্পূর্ণ করার পূর্বেই প্রিয়তার চোয়াল চেপে ধরল প্রণয়। মাথায় যেন খুন চেপে গেল ছেলেটার। দাঁতের সাথে ত্বক লেগে গালের মাংস কেটে রক্ত বেরিয়ে এলো প্রিয়তার। তবুও মুখে টু শব্দ করল না। আমার বুকটা পড়ে কি শান্তি পাচ্ছিস তুই? কেন আমাকে 2 মিনিটও শান্তিতে বাঁচতে দিচ্ছিস না? শত্রুতা থাকলে মেরে ফেল, তবু অন্যের পেছনে কিভাবে শোবি তার কাহিনী শোনাস না। সহ্য করতে পারবো না। নিজের অজান্তে মেরে ফেলবো তোকে। তে বাঁচতে চাইলে এভাবে তিলে তিলে না মেরে সোজা মেরে ফেল আমায়। বুকের গভীরে ছুরি চালিয়ে দে, আঘাত কর আমায়, শেষ করে দে। প্রিয়তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এত ভালোবাসে মানুষটা, কই কোনো দিন তো বলেনি। প্রিয়তা অজান্তেই প্রণয়ের গাল ছুঁয়ে দিল। কান্না ভেজা অভিমানী কণ্ঠে বলল। ভুল কি বললাম? আপনি তো আমার কাছে কোনোদিনও স্বীকার করেননি আপনি আমায় ভালোবাসেন, আর এখন বিয়েও করতে চান না। তাহলে আমি অন্য কারোর সাথে কি করলাম তাতে আপনার কি?
প্রণয় ক্রোধে জ্বলে উঠল। প্রিয়তার চুলের মুষ্টিতে অমানবিক বল প্রয়োগ করে বলল, কেন তুই বুঝিস না তুই আমার জন্য কি? ব্যথায় প্রিয়তার চোখে পানি চলে এলো, তবুও ওসবের তোয়াক্কা না করে বলল, তাহলে একবার নিজের মুখে বলুন না আপনি আমায় ভালোবাসেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠল প্রণয়, চিৎকার দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সীমাহীন ভালোবাসি তোকে। এই পৃথিবীকে যতখানি ভালোবাসে ঘিরে রেখেছে তার থেকে 100 কোটি গুণ বেশি ভালোবাসি তোকে। আমার ভালোবাসা আরম্ভ আছে কিন্তু অন্ত নেই। ভালোবাসার মতো তুচ্ছ একটা বাক্য দিয়ে আমি তোকে কোনোদিনও বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার কলিজে আঘাত দিয়ে কথা বলিস না ময়না পাখি, তুই অন্তত আমার দুর্বল জায়গায় আঘাত করিস না। তো ভালোবাসেন, তবু বিয়ে করবেন না, তাই তো? কিছুক্ষণ চুপ থাকলো প্রণয়, অতঃপর প্রিয়তার চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যাব, কিন্তু আমাদের মিলন সম্ভব নয়। প্রিয়তা বাঁ হাতের তালুতে চোখ মুছে তাচ্ছিল্য হাসল। ঠিক আছে, আমাকে আপনার বিয়ে করতে হবে না। যে পুরুষ ভালোবাসার স্বীকৃতি দিতে ভয় পায়, সে আর যাই হোক পুরুষ হতে পারে না। প্রণয় নিশ্চুপ রইল। আপনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক মিস্টার আবরার শিকদার প্রণয়। আমি তনয়া শিকদার প্রিয়তা আজ প্রতিজ্ঞা করছি, আর কখনো আপনার কাছে ভালোবাসার দাবি করবো না। বলবো না আপনাকে আমায় ভালোবাসুন, আর কখনো আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবো না। আর বরং আমি তো মূর্খ, দেখতে পাইনি সদ্য ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা। দেখো না তাকে, ওই মানুষটা আমাকে গোপনে ভোগ করতে চায় না, বিয়ে করে স্বীকৃতি দিতে চায়। প্রিয়তার শেষ বাক্য তাজ্জব বনে গেল। প্রণয় বিস্ফোরিত কণ্ঠে বলল, আমি তোকে গোপনে ভোগ করতে চেয়েছি? এই প্রশ্নের পরিবর্তে প্রিয়তা মুখ ঘুরিয়ে বলল, পৃথিবীর নিকৃষ্টতম, সর্বনিকৃষ্ট নিষ্ঠুরতম মানুষ আপনি। আপনার থেকে নিষ্ঠুরতম পুরুষ এই গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মিস্টার আবরার শিকদার প্রণয়। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি কোনোদিনও ভালো থাকবেন না। বলে প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল প্রিয়তা। প্রণয় নির্বাক চোখে তাকিয়ে রইল প্রিয়তার যাবার পানে। আমি এতটা নিকৃষ্ট জান? ভাগ্যিস তুই বললি, তুই না বললে হয়তো জানতেই পারতাম না। তোর দেওয়া সকল অভিশাপ কবুল জান, দোয়া করি এই নিকৃষ্ট মানুষটার ছায়া তোর উপর থেকে খুব দ্রুত সরে যাক, আর কখনো না পড়ুক। ফুল তুলে ঝুড়ি ভর্তি করে নিল তীরা, অতঃপর শ্রেতাকে ডেকে বলল, আব্বু আমার লাল গোলাপ তোলা হয়ে গেছে। শ্রেতা বেলি ফুলের ঝুড়িটা নামিয়ে রেখে তীরার নিকট এগিয়ে এলো। ফুলের ঝুড়িতে উকি মেরে বলল, ভালোই ভরেছে, কিন্তু এক ঝুড়িতে কি হবে? ব্রাইট তো দুটো, জানিস না? যা ঘর থেকে আরো দুটো ঝুড়ি নিয়ে আয়। তীরা মাথা নাড়ল। ঠিক আছে আপু। বলে যেতে ধরল তীরা, আবার পেছন থেকে ডেকে উঠল শ্রেতা। এই দাঁড়া, জি আপু। যেটা ভরে গেছে ওটা নিয়ে যা, সাথে আমারটাও নিয়ে যা। দাদিকে দিয়ে বলবি বাকিগুলো পাঠাচ্ছি। ঠিক আছে আপু। হুম। চলে গেল তীরা। শ্রেতা ও তীরা বাড়ির পেছনের বাগান থেকে গোলাপ, রজনীগন্ধা সহ বিভিন্ন সুগন্ধি ফুল তুলছে। গুলবাহার বানুর নির্দেশ, বিয়ের পূর্বে নাকি এ বাড়ির মেয়েদের দুধ, ফুল, মধু আর না জানি কি কি দিয়ে গোসল করানো হয়। তীরা চলে যাওয়ার পর শ্রেতা একা একা ফুল কুড়াচ্ছিল। ঠিক হঠাৎ দূরের বাগানে চোখ পড়তেই কাজ থামিয়ে দিল। লাল টকটকে ঝুলন্ত পাকা আমটা দেখে লোভে তার চোখ মুখ চকচক করে উঠল। শ্রেতা ঝুড়ি নিচে রেখে দৌড় দিল আমের কাছে। শিকদার বাড়ির পদ্ম পুকুর লাগানো আম বাগান বিশাল বড়। এই বাগান শিকদারদের নিজস্ব। শ্রেতা লাফিয়ে এসে এক টানে আমটা ডাটা থেকে ছিঁড়ে নিল। অন্যান্য গাছগুলো বিশাল বড় বড় হয়েও এই গাছটা বেশ নিচু আর ঝুলেও ছিল একদম হাতের কাছে। শ্রেতা আমটা হাতে নিয়ে বিশ্বজয়ের হাসি দিল। তার লোভাতুর মন ফুলের কথা ভুলেই গেল। শ্রেতা আমটা হাতে নিয়ে ছিঁড়ে খেতে খেতে বাগানের ভেতর প্রবেশ করলো, আরও বেশি আম কুড়ানোর আশায়। আম তার জান প্রাণের থেকেও বেশি প্রিয়। কানাডায় থাকাকালে গন্ধহীন বিদেশি আলফোসনো খেতে খেতে মুখে স্যাতলা পড়ে গেছে শ্রেতার। নিজের দেশের আমের যে স্বাদ আর যে গন্ধ, তা কি আর অন্য কোথাও পাওয়া যায় নাকি? শ্রেতা গাছের উপরে তাকিয়ে দেখলো হলুদ, সবুজ,
অজস্র কাঁচা পাকা আম ঝুলছে, কিন্তু এগুলো শ্রেতা একা কোনোদিনও পারতে পারবে না। তাই গাছের নিচে দেখতে লাগলো। এগিয়ে যেতে যেতে হঠাৎ বাচ্চাদের হাসির শব্দে দাঁড়িয়ে পড়ল শ্রেতা। কান খাড়া করে শুনলো, আরও ভেতর থেকে আসছে। সাথে সাথেই একটা বিকট শয়তানি বুদ্ধি লাফিয়ে পেট থেকে মাথায় উঠে গেল তার। বাঁকা হাসলো সে, পা টিপে টিপে এগিয়ে গেল সেদিকে। বাগানের মাঝ বরাবর 7 থেকে 10 বছর বয়সী বেশ কিছু বাচ্চা চুপি চুপি আম চুরি করছে। গাছের নিচে কয়েকজন, গাছের উপরে কয়েকজন। তাদের দেখে মিষ্টি হাসলো শ্রেতা, তবে হাসি চেপে গিয়ে চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলল, কি হচ্ছে এখানে? শব্দ শুনে লাফিয়ে উঠল বাচ্চাগুলো। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো শ্রেতার পানে। শ্রেতা কোমরে হাত দিয়ে এগিয়ে গেল তাদের নিকট, ভ্রু নাচিয়ে বলল, চুপি চুপি আম চুরি করা হচ্ছে? আচ্ছা, আমি গিয়ে বড় মামাকে বলে দিচ্ছি। ভয়ে মুখ শুকিয়ে এইটুখানি হয়ে গেল বাচ্চাগুলোর। তাদের মধ্যে থাকা একটা মেয়ে করুণ কণ্ঠে বলল, না না আপু, বড় সাহেবকে কিছু বলবেন না। আপনি সব আম নিয়ে যান, তবুও আমাদের কথা বলবেন না। তাদের ভয় পেতে দেখে ফিক করে হেসে দিল শ্রেতা। কাছে গিয়ে বলল, তোমাদের আম আমি কেন নেব? তোমাদের গুলো তোমরাই নাও, তবে মামুকে বলবো না, এক শর্তে। কি শর্ত আপু? শ্রেতা এবার নিজের মনোবাঞ্জন প্রেস করে বলল, বলবো না যদি আমাকেও তোমাদের সাথে নাও, মানে আমাকেও ও গাছে ওঠা শেখাও। বাচ্চাগুলোর চোখ বড় বড় করে তাকালো শ্রেতার দিকে। আমিও তোমাদের সাথে আম পাড়তে চাই। আপু, আপনি তো অনেক বড়, আপনি কিভাবে গাছে উঠবেন? কেন পারবো না? দেখিয়ে দিলেই পারবো। বাচ্চাগুলো নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো। তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তাদের মধ্যে একজন বলল, ঠিক আছে। বিজয়ী হাসলো শ্রেতা। তাহলে কোন গাছে উঠবো? ওই যে ওই গাছটা, ওই গাছে প্রায় সব আম পাকা। ঠিক আছে চলো। অতঃপর শ্রেতা আর বাচ্চাগুলো এগিয়ে গেল গাছের নিকট। শ্রেতা উপরে তাকিয়ে দেখলো সত্যি তাই, কিন্তু গাছটা বিশাল। ওরে বাবা, এ তো অনেক বড়। হ্যাঁ আপু, আগে আমি উঠে দেখাচ্ছি, তারপর আপনি উঠবেন। ঠিক আছে। অতঃপর দেখতেই দেখতেই বাচ্চা ছেলেটি টিকটিকির মতো বেয়ে বেয়ে উঠে পড়ল গাছের উপর। মগ ডালে বসে বলল, এবার আপনি উঠুন আপু। শ্রেতা পড়ল আচ্ছা ফ্রেশাদে। বাচ্চা ছেলেটা খালি গায়ে ছিল, কিন্তু শ্রেতা পরে আছে একটা গর্জিয়াস পিঙ্ক টেক্সটাইল 3 পিস, সাথে ভারী ওড়না। তবুও চেষ্টা করলো শ্রেতা। গাছের খসখসে অংশ ধরে গাছের অর্ধেকটা উঠতেই আচমকা ঠাস করে পড়ে গেল নিচে। আটকে উঠল বাচ্চাগুলো। গাছের উপর থেকে পড়ে আহ বলে আর্তনাদ করে উঠল শ্রেতা। বাঁ পাটা উল্টো দিকে মসড়ে গেল বোধহয়। বাচ্চাগুলো গাছ থেকে নেমে ভয়ে দৌড় দিল সেখান থেকে। বাগানের মাঝখানে একলা পড়ে রইল শ্রেতা। টন টন করতে আরম্ভ করছে পা, যেন এবার কেঁদেই দেবে শ্রেতা। সে ওঠার চেষ্টা করলো, কিন্তু এতে আরো তীব্র ব্যথা অনুভব করলো পায়ে। ওখানে বসে বসেই থিরার উদ্দেশ্যে হাঁক ছাড়ল শ্রেতা, কিন্তু অনেকটা ভেতরে থাকার দরুন হয়তো শুনতে পেল না থিরা। অনেকক্ষণ এভাবে পড়ে থাকার পর হাড়ের ব্যথায় কান্না করে দিল শ্রেতা। পা বোধহয় এবার একটু একটু করে ফুলতে শুরু করেছে। বিয়ে বাড়ির লোক সমাগমে অতিষ্ঠ হয়ে গেল আবির্ভাব। আর চূড়ান্ত দিন, বিদায়। মানুষ একটু বেশি। যারা আগের দিনগুলোতে আসতে পারেনি তারাও এসেছে। শান্তি মতো কোথাও দাঁড়িয়ে দুদণ্ড কথা বলার জো নেই, বিরক্তকর। আর এদিকে কোনো এক অজ্ঞাত কারণে পূজারিনী রায় চৌধুরী সকাল থেকে প্রায় 256টা কল দিয়েছেন, এখনও দিচ্ছেন। এতে করে আবির্ভাবের বিরক্তের মাত্রা চরচর করে বাড়ছে। মা যেহেতু কিছু করারও নেই, ইচ্ছা না থাকলেও কথা বলতে হবে, তাই বাধ্য হয়ে বাড়ির পেছনের দিকে চলে এলো আবির্ভাব। এই দিকটা মোটামুটি ফাঁকা। সে অতিষ্ঠ মেজাজে ফোন বের করে পূজারিনী রায় চৌধুরীর নাম্বারে ডায়াল করতে নিলেই আবারও ফোনটা ভাইব্রেট করে উঠল। পূজারিনী রায় চৌধুরী ফোন এবার ফাইনালি রিসিভ করতে পারল আবির্ভাব। ফোন কানে নিয়ে সে কিছু বলবে তার পূর্বেই তার স্বরে ধমকে উঠলেন পূজারিনী রায় চৌধুরী। কুলাঙ্গার ছেলে,
আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি? তুমি কি না সারা রাত অন্যত্র কেটে এসে বইয়ের গায়ে হাত তুলছো? তোমাকে এত বড় সাহস কে দিল একটা মেয়ের গায়ে হাত তোলার? এমনিতেই মেজাজ ঠিক নেই আবির্ভাবের, তার উপর এমন পিত্তি জ্বালানো কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল সে। তবে ভদ্রতার সীমা বজায় রেখে বলল, আমি যথেষ্ট ভদ্র মিসেস রায়চৌধুরী, আর ভদ্র বলেই আপনি ফোন করতে পেরেছেন। আর হ্যাঁ, আমি ইচ্ছে করে ওর গায়ে হাত তুলিনি। বাহ বাহ, তুমি যে কত ভদ্র ছেলে তা তো প্রমাণ করেই দিয়েছো। একটা কাণ্ড ঘটিয়ে প্রতিনিয়ত শ্বশুরবাড়িতে বাপ মায়ের মুখ উজ্জ্বল করছো। তুমি জানো সকালে দেবীর মা ফোন করে কি শুনিয়েছে আমায়? দ্যাটস কমপ্লিটলি ইউর রেসপন্সিবিলিটি মিসেস চৌধুরী, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। শাট আপ আবির্ভাব। বউ মানো না আবার তার গায়ে হাত তোলো, ঝগড়া করো? মানি না বলে কি মুক্তি পেয়েছি মিসেস রায়চৌধুরী? আপনারা আমায় মুক্তি দিতে পেরেছেন? যাই হোক, আপনার সাথে এসব নিয়ে তর্ক করার কোনো ইন্টারেস্ট আমার নাই। আমি আপনাকে আজ আবার ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি, আপনি আমায় ফোন করবেন না, কখনোই করবেন না, কোনো অবস্থাতেই করবেন না, মরে গেলেও না। আর হ্যাঁ, বেশি সমস্যা হলে ওকে আপনার কাছে নিয়ে যেতে পারেন। রাখলাম। বলে ফোন কাটতে নিল আবির্ভাব। দাঁড়াও। তাড়াতাড়ি বলুন। কথা বলতে বলতে ধীরে ধীরে পদ্মপুকুর পেরিয়ে আম বাগানের অনেকটা গভীরে চলে এলো আবির্ভাব। সত্যি বলো আবির্ভাব, তোমার কি ওই মেয়েটার সাথে এখনো সম্পর্ক আছে? আপনার কোনো সন্দেহ আছে? চমকে উঠলেন পূজারিনী রায়চৌধুরী, আমতা করে বললেন, মানে? এই সামান্য কথার মানেও জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। ওর সাথে আমার জীবন মরণের সম্পর্ক ছিল, আছে, থাকবে। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসি আমি ওকে। যতবার আমার হৃৎপিণ্ড স্পন্দিত হয় ততবার ভালোবাসি ওকে। আমি বেঁচে আছি ওকে ভালোবেসে। তাহলে বলুন, সম্পর্ক থাকলো না কিভাবে? যার সাথে আমার আত্মার সম্পর্ক সংযুক্ত রয়েছে তার সাথে সম্পর্ক অস্বীকার করার দৃশ্যতা আমার নেই। চুপ করো বেয়াদব ছেলে, তুমি কাকে কি বলছো? একটু বুঝে বলো, আমি তোমার মা। আচ্ছা, আপনি আমার মা? তো মায়ের মতো কোনো কাজটা করেছেন আপনি, আবার গৌরব করে বলছেন আপনি আমার মা? শুনুন মিসেস রায়চৌধুরী, আপনার নাটক দেখবার বা শুনবার কোনোটার জন্যই আমার হাতে পর্যাপ্ত সময় নেই। যা বলার তা সাফ সাফ বলুন। ঠিক আছে, পরিষ্কার করেই বলছি, তোমার এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি কাকে ভালোবাসো না বাসো, হোয়াট এভার, এটা তোমার ব্যাপার। কিন্তু তুমি ভুলে যেও না আমাকে কি কথা দিয়েছো। শুধু এটা মনে রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একটা বউ আছে। আর যদি কোনোভাবে তুমি তোমার কথার খেলাপ করো তাহলে পরবর্তীবার ফিরে আর বাবা মাকে দেখতে পাবে না। ব্যঙ্গাত্ম হাসলো আবির্ভাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। যে ফাঁসির দড়ি আপনি আমার গলায় পরিয়েছেন তা কি করে ভোলা যায়? চিতায় না ওঠা পর্যন্তই এই দড়ি আমার গলা থেকে খুলবে না, এ আমি বেশ জানি। কথা বলতে বলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল আবির্ভাব। মনে হলো আশেপাশে হয়তো কেউ কাঁদছে। কান থেকে ফোন নামিয়ে সে আশপাশে তাকালো। আর কিছু দূর এগিয়ে যেতেই একটা হালকা কান্নার শব্দ সে স্পষ্ট শুনতে পেল। তবে কণ্ঠটা বেশ চেনা লাগলো আবির্ভাবের কাছে। কয়েক মিলি সেকেন্ড যেতেই তার হৃৎপিণ্ড ধক করে উঠল। সে দ্রুত ফোন পকেটে ভরে আশপাশ খুঁজতে লাগলো। মাই লাভ। অনাকাঙ্ক্ষিত কিন্তু চেনা কণ্ঠ শুনে আরো জোরে কেঁদে উঠল শ্রেতা। শব্দের উৎস খুঁজে চলে এলো আবির্ভাব। শ্রেতার উপর নজর পড়তেই স্থির হয়ে গেল তার চোখের মনে। গাছের ঝোরে সবুজ ঘাসের উপর পা ভাঁজ করে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শ্রেতা। কান্নার তালে তালে তার তনু শরীর মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। আবির্ভাব দৌড়ে গেল শ্রেতার নিকট, অস্থির কণ্ঠে ডাকলো, মাই লাভ। জল টলমলে অশ্রুসিক্ত নজরে দৃষ্টি তুলল শ্রেতা। মায়াবী ধূসরবর্ণ চোখ জোড়া দেখে বুকটা মুচড়ে উঠল আবির্ভাবের। মন বলল, কি হয়েছে মেয়েটার? শ্রেতার ঠোঁট উল্টে 2 হাত বাড়িয়ে দিল আবির্ভাবের দিকে। আবির্ভাব চমকালো, তবে বেশি না ভেবে শ্রেতার হাত ধরে পাশে বসে পড়ল। মেয়েটার মুখটা যেন সৃষ্টির সকল মায়া উপসে পড়ছে। আবির্ভাব বৃদ্ধাঙ্গুল দ্বারা তুলতুলে গাল মুছে দিয়ে কোমল কণ্ঠে শুধালো, এই ভর দুপুরে এখানে বসে বসে কাঁদছো কেন পাখি? আবির্ভাবের অক্ষি পানে চেয়ে শব্দ করে কান্না করে দিল শ্রেতা। ভ্যাবাচাকা খেয়ে গেল আবির্ভাব। এই মেয়ে বাচ্চাদের মতো করছে কেন? সে তো এমন করার মেয়ে নয়। অতিরিক্ত কান্নার ফলে নাকের ডগা টকটকে লাল আপেলের মতো লাগছে আবির্ভাবের নিকট।
সে সন্দিহান চোখে শ্রেতার মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করলো। মেয়েটাকে কাঁদতে দেখে তার বুকের ভেতর কেমন অদ্ভুত কষ্ট কষ্ট অনুভূতি হচ্ছে। চোখের পানি দেখে সে উতলা কণ্ঠে জিজ্ঞেস করলো, বলো আমায়, কি হয়েছে তোমার? কিছু বলল না শ্রেতা। হুট করে আবির্ভাবের বাহু জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এবার অস্থির হয়ে উঠল আবির্ভাব। শ্রেতার হাত পা দেখতে লাগলো পাগলের মতো। তবে পায়ে হাত দিতেই আচমকা আর্তনাদ করে উঠল শ্রেতা। ঘাবড়ে গেল আবির্ভাব। বুঝলো ঘাবলা এখানেই আছে। দু গাল ধরে অস্থির হয়ে শুধালো, পায়ের কোথায় ব্যথা পেয়েছো জান? দেখি পাটা দেখাও। কিন্তু এক চুলও নড়ল না শ্রেতা। আবির্ভাবের হাত চেপে ধরে ঠায়ে বসে থাকলো। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল বাড়িধারা। আবির্ভাব কিছুক্ষণ ওর মুখ পানে চেয়ে পায়ে হাত দিল। আবারও ব্যথায় চিৎকার দিয়ে উঠল শ্রেতা। এবার ধমকে উঠল আবির্ভাব। দেখি এদিকে পা দাও। ভয়ে কেঁপে উঠল শ্রেতা। ভীতু চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ল। কিন্তু আবির্ভাব বুঝি এসব শোনার পাত্র। সে শ্রেতার বা পাটা টেনে সামনে নিয়ে এলো। তীব্র ব্যথায় চিৎকার দিয়ে আবির্ভাবের বুকে মুখ গুজে দিল শ্রেতা। পায়ের অবস্থা দেখে আঁতকে উঠল আবির্ভাব। পায়ের পাতার উপরের অংশ অনেকটা ফুলে উঠেছে। ফোলা অংশে আলতো স্পর্শ করতেই বুকে মুখ গুজে বাচ্চাদের মতো কেঁদে উঠল শ্রেতা। আবির্ভাবের মনে হচ্ছে শুধু এতটুকুই নয়, তাই নিশ্চিত হতে পাজামাটা খানিকটা উপরে টেনে তুলল সে। যা ভেবেছিল তাই। পায়ের জোড়া থেকে চারপাশে অনেকটা জায়গা একসাথে ফুলেছে। শ্রেতার অনবরত কান্নাতে বুক পাজরে চিনচিন ব্যথা অনুভব করলো আবির্ভাব। সে জানে এখন তাকে কি করতে হবে। দীর্ঘশ্বাস ফেলল আবির্ভাব। শ্রেতার মাথায় হাত বুলিয়ে নরম গলায় শুধালো, বেশি ব্যথা করছে মাই লাভ? হুম। আবির্ভাবের বক্ষ থেকেই জবাব দিল শ্রেতা। কোন মহৎ কর্ম সম্পাদন করতে গিয়ে এত ব্যথা পেলে শুনি? পড়ে গিয়ে। জবাব শুনে ভ্রু কুঁচকালো আবির্ভাব। সন্ধিহান কণ্ঠে শুধালো, কোথা থেকে? গাছ থেকে। দীর্ঘশ্বাস ফেলল আবির্ভাব। যা বোঝার সে বুঝে গেছে। মেয়েটা বদলায়নি একটুকু। আচ্ছা, গাছে উঠেছিলে তাহলে। আম পেয়েছো? হুম। হাড়টা ঘুরিয়ে দিয়েছে তো ঠিকই, এখানে কতক্ষণ ধরে পড়ে আছো? অনেকক্ষণ। তাই তো বলি, এত ফুললো কিভাবে? এভাবে কথার জালে ভোলাতে শুরু করলো আবির্ভাব। পেয়ে ধীরে ধীরে শান্ত হলো শ্রেতা। তবে কিছু বুঝে ওঠার আগে মট করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে জমিন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল শ্রেতা। ব্যথা সইতে না পেরে সজোরে কামড় দিল আবির্ভাবের বুকের মাংসে। চোখ বন্ধ করে হাসলো আবির্ভাব। দাঁতে দাঁত পেশে উক্ত ব্যথা হজম করে নিল নীরবে। ধীরে ধীরে আবারও শান্ত হলো শ্রেতা। ব্যথা কমে যেতেই হুঁশ এলো তার। ঝড়ের বেগে সরে গেল আবির্ভাবের বুক থেকে। দৃষ্টি নত করে ধীরে বলল, ব্যথাতুর চোখে তাকিয়ে মলিন হাসলো আবির্ভাব। জবাব না দিয়ে পুনরায় পায়ে হাত দিল। চমকে উঠল শ্রেতা। পা সরিয়ে নিতে চাইলেও ছাড়ল না আবির্ভাব, বরং আস্তে আস্তে ফোলা অংশে ম্যাসাজ করতে লাগলো। সঙ্গে এটাও লক্ষ্য করলো তার দেওয়া প্রথম প্রেম চিহ্ন শ্রেতা আজও শরীরে বয়ে বেড়াচ্ছে। ফর্সা পায়ে এখনো জল জলে করছে রূপালি পাতলা চিকন পায়েলটা। শ্রেতার এবার অন্য কারণে কান্না পাচ্ছে। নিজেকে সামলানো যেন দুঃসহ। সে পা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, প্লিজ আমাকে ছাড়ুন আবির্ভাব। আপনার পায়ে হাত দেওয়াটাও দৃষ্টিকটু দেখাচ্ছে। আপনি আমার গুরুজন। একটু আগেও শ্রেতার আচরণে মনে হচ্ছিল না আবির্ভাব তারপর, কিন্তু সত্যি এটাই। কাছে থাকলেও তাদের মধ্যে অনেক লক্ষ আলোক বর্ষণের দূরত্ব, আর যা কখনো মিটবার নয়। আবির্ভাব স্লান কণ্ঠে বলল, সর্বপ্রথম আমি একজন ডাক্তার, আর এটা আমার ডিউটি। মেসেজ না করে দিলে তুমি দাঁড়াতে পারবে না। ধন্যবাদ, আপনার উপকার মনে থাকবে। বলে পা ছাড়িয়ে নিল শ্রেতা। উঠে দাঁড়িয়ে পায়ের পাতায় ভর দিতেই ব্যথায় কুকড়ে গেল সে। ভারসাম্য হারিয়ে আশ্রে পড়ল আবির্ভাবের বুকে। সযত্নে আগলে নিল আবির্ভাব। শ্রেতাকে ধরে পুনরায় পাশে বসে দিল। শীতল কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এই হয়। দেখি পাটা দাও। শ্রেতা দিল না। রাগে দুঃখে অভিমানে তার মরে যেতে মন চাচ্ছে। যে মানুষটার থেকে সে পালিয়ে বাঁচতে চায়
সেই মানুষটাই কেন বারবার সামনে এসে দাঁড়ায়? চোখ ভিজে উঠল শ্রেতার। আমি যদি তোমাকে এখানে ফেলে যাই তাহলে সন্ধ্যার পর ভূত শাকচুনিদের সাথে কিটি পার্টি করতে হবে তোমার। ইউনো, শাকচুন্নি, পেত্তি, ডাইনি, পিশাচিনি এক্সেট্রা। সমস্যা নেই, চলে যান আপনি। কান্না দমিয়ে বলল শ্রেতা। তা তো অবশ্যই যাব, আমার বা কি অধিকার আছে থাকার? কিন্তু মানবিক কর্তব্যটুকু করতে না পারলে বিবেক দহনে জ্বলতে হবে আমায়। শ্রেতার কেন জানি হাসি পেল কথাটা শুনে, তাচ্ছিল্যের সাথে বলল। আপনার বিবেক আছে তাহলে? কিছু বলল না আবির্ভাব। শ্রেতার পাটা নিয়ে নিজের ওরুর উপরে রাখলো। জেন্টালি মেসেজ করতে করতে মনে মনে বলল। আমাকে আঘাত করতে তোমার এত কষ্ট কেন মাই লাভ? আমি তো তোমায় কম কষ্ট দেইনি। তোমার তো উচিত আঘাতে আঘাতে আমার কলিজাটা ছিঁড়ে ফেলা, কিন্তু তুমি কিছুই বলছো না। সামনের মানুষটাকে দেখে শ্রেতার ভেতরটা অসহনীয় ব্যথায় নীল হয়ে যাচ্ছে। এই মানুষটাই তাকে ভেতর থেকে ঘুরিয়ে দিয়েছে, সর্বস্ত কেড়ে নিয়ে নিঃস্ব করে ছেড়েছে। তবুও ওই মানুষটার প্রতি ভালোবাসা ব্যতীত অন্য কোনো অনুভূতি আসে না শ্রেতার। আবির্ভাব হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল শ্রেতার পানে, শান্ত কণ্ঠে বলল। হাত ধরে ওঠো। শ্রেতার কষ্ট হচ্ছে, তবুও সে নিরুপায়। কম্পনরত হাতটা বাড়িয়ে দিল আবির্ভাবের পানে। আবির্ভাব তাকে তুলে দাঁড় করালো, দু বাহুতে সাপোর্ট দিয়ে বলল। দেখো তো হাঁটতে পারো কিনা। শ্রেতা অনেক কষ্টে দু পা এগিয়ে আবার হোঁচট খেলো, সাথে সাথেই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। মুখ থুবড়ে পড়তে নিলেই নিজেকে হাওয়ায় অনুভব হলো। সঙ্গে সঙ্গেই চমকে চোখ খুলে ফেলল শ্রেতা। মুখের সামনে ভেসে উঠল এক কঠোর পুরুষালী অবয়ব। শ্রেতা আর কান্না চেপে রাখা গেল না, ঝরঝরে কেঁদে দিল। আবির্ভাব তাকে পেছনের দরজা দিয়ে উপরে নিয়ে এলো। এখন সম্ভবত সবাই দুপুরের খাবার খেতে ব্যস্ত, বিধায় খুব একটা কেউ দেখতে পেল না তাদের। আবির্ভাব শ্রেতাকে ওর বিছানায় বসিয়ে দিয়ে বলল। চিন্তা করো না, আমি কাউকে বলছি তোমার গরম তেল এনে মালিশ করে দিতে। 2-3 ঘন্টার মধ্যে অনেকটা আরাম পাবে। শ্রেতা কিছু বলতেই পারল না, কেবল মাথা নিচু করে রইল। আবির্ভাব কিছুক্ষণ দেখে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। শ্রেতার অশ্রুসিক্ত টলমলে চোখে চেয়ে রইল আবির্ভাবের যাওয়ার পানে। জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকা যে এত সংগ্রামের হয়ে পড়বে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি শ্রেতা। ভালোবাসার সময় বুঝিনি এই ভালোবাসার ফুলে সুবাসিত নয়, কাটার আঘাতে রক্তাক্ত হতে হবে তাকে। দুঃস্বপ্নেও কখনো ভাবেনি জীবনে করা ছোট্ট একটা ভুল তার ভবিষ্যৎ জীবনটাকে এভাবে অন্ধকারে ডুবিয়ে দিবে। আবেগের বয়সে করা ভুলের জন্য এভাবে ধুকে ধুকে মরতে হবে প্রতিনিয়ত। এমনটা নয় যে আবির্ভাব তাকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছিল, এমনটা একদমই নয়। বরং সে নিজেই পাগল ছিল আবির্ভাবের জন্য। নিজের থেকে 12 বছরের বড় ভাইয়ের বন্ধুকে দেখে দেওয়ানা হয়ে গিয়েছিল রীতিমতো। যদিও প্রথমে জানতো না সেই মানুষটা অন্য ধর্মের। ভাইয়ের সাথে সব সময় চলাফেরা করত দেখে কখনো মনেই হতো না। আর যখন সে সত্যিটা জেনেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদেশের মাটিতে থাকার দরুন পাশ্চাত্য সভ্যতায় ভুলে গিয়েছিল দেশীয় সংস্কৃতি। গায়ে মাখেনি সমাজ, বাড়তে দিয়েছে ভালোবাসা। বিশ্বের বড় বড় সকল নদীতেও বাদ দেওয়া যায়, কিন্তু কেউ কি কখনো শুনেছে সমুদ্রে বাদ দিতে? শ্রেতার ভালোবাসাটাও ওই পর্যায়ে চলে গিয়েছিল ততদিনে। এমনকি ভালোবাসার জন্য শ্রেতা সবার বিরুদ্ধে যেতে রাজি ছিল। কেবল যে কোনো মূল্যেই তার ওই মানুষটাকেই চাই, ওই মানুষটার ভালোবাসা চাই। এক সময় তাই হলো। ও সে খুব করে পেয়ে গিয়েছিল সেই মানুষটাকে। ভালোবাসার রঙিন ডানা পেয়েছিল জীবনে। কৈশোরের সেই সময় ছিল বাস্তবতা থেকে বহু দূরে, যেখানে শ্রেতা কেবল ওই নিষিদ্ধ মানুষটাকে চাইতো। ওই মানুষটাও তাকে খুব আশকারা দিত, আহ্লাদ করত, মাথায় তুলে রাখত। কিন্তু হঠাৎ করে একদিন কোনো এক অজানা কারণে মানুষটা বদলে গেল, ভুলে গেল তার করা সকল প্রতিশ্রুতি। মাঝপথে হাত ছেড়ে হারিয়ে গেল বহু দূরে, নির্দয়ের মতো ছুঁড়ে মারল এক সমুদ্রের যন্ত্রণায়। তবু শ্রেতা কখনোই তাকে অভিশাপ দেয় না। আসলে যে মানুষটাকে ভালোবাসা যায়, কখনোই সেই মানুষটার মন্দ কামনা করা যায় না।
তাই সে যতই অন্যায় করুক, প্রতারণা করুক, বিশ্বাসঘাতকতা করুক, দিন শেষে সেই আপনার ভালোবাসার মানুষ। আর এটাই সত্য হয়ে থেকে যায় মধ্যরাতে তাহাজ্জুদের নামাজে না চাইতেও সেই মানুষটার জন্য দোয়া কামনা হয়ে যায়। সব এমনই এমনই হয়ে যায়। কেমন বোধ করছো শ্রেতা? গভীর মনোযোগী থাকায় শ্রেতা কারো অপ্রত্যাশিত আওয়াজে চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলো দেবী দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো শ্রেতা। এই সময় দেবীর উপস্থিতি সে মোটেও আশা করেনি। আপনি? হ্যাঁ, আমি ভাবলাম তোমার সাথে আলাপ করে আসি। বলে শ্রেতার বিছানায় এসে বসলো দেবী। শ্রেতা বিব্রত বোধ করলো, ছোট করে জবাব দিল, আচ্ছা। এই বাড়ি সকলের সাথে আমার ভালোই আলাপ হয়েছে, কথাও হয় টুকটাক, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যার সাথে কোনোদিন কথা হয়নি। এক বাড়িতে থাকি অথচ পরিচিত নই। বিষয়টা ওয়ার্ড না? শ্রেতা অস্বস্তিতে জড়িয়ে হাসার চেষ্টা করলো। বাই দ্য ওয়ে, তুমি জানো তো আমি কে, কি আমার পরিচয়? শ্রেতা জবাব দিল না। অস্থিরভাবে এদিকে ওদিকে দৃষ্টি ফেলতে লাগলো। বিষয়টা নোটিশ করলো দেবী। বক্র হেসে বলল, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি মিসেস রায়চৌধুরী, ওয়াইফ অফ আবির্ভাব রায়চৌধুরী। শ্রেতা স্থির দৃষ্টিতে তাকালো। এবার বলো তোমার পরিচয় কি? আপনি তো জানেন আমার পরিচয়। শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো শ্রেতা। অবশ্যই জানি, কিন্তু আমার জানার বাইরেও তোমার একটা পরিচয় আছে, আমি সেটা জানতে চাই। কথাটা বলার সময় কণ্ঠটা কেমন কঠিন শোনালো দেবীর। শ্রেতা আশ্চর্য হয়ে বলল, ঠিক বুঝলাম না, আলাদা পরিচয় কেন থাকবে? গভীর দৃষ্টি নিক্ষেপ করলো দেবী। তাচ্ছিল্য হেসে বলল, নেই বুঝি? শ্রেতা একটু অবাক হয়ে মনে মনে ভাবল, কি বোঝে এই মহিলা? পাগলের সাথে থাকতে থাকতে পাগল টাগল হয়ে গেল নাকি? দেবী পুনরায় বলল, আচ্ছা দেখো তো, তুমি কি আমার থেকেও বেশি সুন্দরী? হঠাৎ এমন অদ্ভুত কথা শুনে শ্রেতার চোখ বড় বড় করে ফেলল। ওর এক্সপ্রেশন লক্ষ্য করে বিদ্রুপ করে হাসলো দেবী। তাচ্ছিল্য করে বলল, অবাক হওয়ার কি আছে, বয়সে তুমি আমার 2-3 বছরের ছোটই হবে, কিন্তু সৌন্দর্যে আমার থেকে বড় কিনা তা তো যাচাই করে দেখতে হবে আমায়। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। দেবী মাথা দুলিয়ে বলল, বুঝবে, বোঝাতেই তো এসেছি। কি বুঝতে এসেছেন? কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল শ্রেতা। দেবীর জবাব না দিয়ে ফের বলল, তোমার আর আমার স্কিন টোন প্রায় একই রকম, এক্সট্রিম ব্রাইট, হাইট, ওয়েট, ফিগার সবই তো প্রায় কাছাকাছি। তাহলে তোমার মধ্যে আলাদা করে আছেটা কি? এবার বিরক্ত হলো শ্রেতা। কণ্ঠে কাঠিন্য টেনে বলল, শুধু শুধু করছেন কেন? একটা মেয়ে আরেকটা মেয়ের কাছে এসে এমনি এমনি তো আর নিজের খুদ খুঁজে বেড়াবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? আমি শুনেছিলাম মেয়েরাই নাকি মেয়েদের আসল শত্রু। ছোট থেকেই শুনতাম প্রবাদটা, কিন্তু কেন জানি বিশ্বাস হতো না, হাসি পেত। কথা থামিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ল দেবী। পুনরায় বলা ধরল, ভাবতাম এগুলো আজগুবি প্রবাদ, কিন্তু এই একই কথা যখন নিজের জীবনে সত্যি হয়ে গেল তখন বুঝলাম কিছু কিছু প্রবাদ বোধ হয় বাস্তব জীবন থেকে নেওয়া। শ্রেতা এবারও কথার আগামাথা কিছুই বুঝল না। দেবী এবার হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তাই তোমার কাছে অনুরোধ করছি আমার সংসারটা ভাঙো না। এই সংসারটা আমি অনেক স্বপ্ন নিয়ে তিলে তিলে সাজিয়েছি, একটা সম্পূর্ণ অগোছালো মানুষকে গুছিয়েছি অনেক যত্ন নিয়ে। ভালোবাসা দিও প্লিজ, আমার সংসারটা ভেঙো না। তোমার বিয়ে হয়নি, তুমি সুন্দরী, নয় চাইলেও অনেক ভালো ছেলে পেয়ে যাবে, কিন্তু আমি ইতিমধ্যেই বিবাহিত, আমার আর কোনো অপশন নেই। দেবীর কথাগুলোতে শ্রেতার মাথা চক্কর দিয়ে উঠল। কিংকর্ত বিমুখ হয়ে তাকিয়ে রইল দেবীর পানে। অতঃপর কিছুক্ষণ নীরব থেকে এক বাক্যে বলল, আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেবীর কেন যেন প্রচন্ড মেজাজ খারাপ লাগলো এই কথা শুনে। মৃদু চেঁচিয়ে বলল, আমাকে মিথ্যে বলার প্রয়োজন নেই মেয়ে, আমি জানি তোমাদের মধ্যকার সম্পর্ক কতটা গভীর আর তোমাদের মধ্যে কি কি হয়েছে। চোখ বড় বড় করে ফেলল শ্রেতা। অবাক হচ্ছ নাকি যে আমি কিভাবে জানলাম? অবাক হওয়ার কিছু নেই, আমি সব জানি।
আমার স্বামীর সাথে তোমার যে কী কী টাইপের সম্পর্ক ছিল আমি সব জানি। তোমাদের মধ্যে কী কী হয়েছে আমি তাও জানি, কিন্তু সব কিছুর পরেও আমি চাই আমার সংসারটা টিকে থাকুক। শ্রেতা বিস্ময় কাটিয়ে উঠে বলল, আপনি ভুল ভাবছেন। আবির্ভাবের সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। তাই তুমি অস্বীকার করতেই পারো তোমার আর আবির্ভাবের মধ্যে সম্পর্ক আছে। হ্যাঁ পারি, কারণ আবির্ভাবের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যেবাদী মানুষ আমার পছন্দ নয় মেয়ে। সম্পর্ক নেই বলেই বুঝি পাপা থাকতেও আমার স্বামীর কোলে চেপে জঙ্গল থেকে ঘরে এলে। আপনি ফলো করছিলেন? সেসবের উত্তরে আমি তোমায় দিতে বাধ্য নই। তুমি শুধু আমার স্বামীর থেকে কোনো সম্পর্ক রাখবে না, ভালোবাসবে না, তাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা তো মুছেই করবে না। শ্রেতার ভেতরটা কেমন মুচড়ে উঠল, চোখের কোণে পানি চলে এলো অজান্তেই, দম আটকে বলল, আপনি বিশ্বাস না করলে সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্যি এটাই, আবির্ভাবের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তবে এটা সত্যি, আমি আবির্ভাবকে ভালোবেসেছিলাম, এখনও ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। এটা অপরিবর্তনীয় সত্যি, যেটা আমি অস্বীকার করতে চাই না। শ্রেতার স্বীকারোক্তিতে গরম কড়াইয়ে পানির ঝাপটা লাগার মতো অনুভূতি হলো। দেবীর তীব্র ক্রুদ্ধ কণ্ঠে বলল, নির্লজ্জ মেয়ে, তোমার লজ্জা করছে না কথাটা বলতে? আবার গৌরব করে বলছো তুমি অন্যের স্বামীকে ভালোবাসো। হ্যাঁ বলছি, কারণ আমি সত্যিই ভালোবাসি, আর অন্যের স্বামীকে ভালোবাসিনি। আমি কোনো বিবাহিত পুরুষকে ভালোবাসিনি, আমি একজন অবিবাহিত ব্যাচেলর পুরুষকে ভালোবেসেছিলাম। ভাগ্যের ফেরে সে আমার হয়নি, কিন্তু তাই বলে তো আর আমার ভালোবাসা পরিবর্তন হয়ে যাবে না। বিবাহিত পুরুষদের প্রতি যে মেয়েরা আকর্ষণ অনুভব করে তাদের কি বলা হয় জানো তো? হাত মুষ্টিবদ্ধ করে ফেলল শ্রেতা। ভদ্রভাবে কথা বলুন দেবী। ভদ্রভাবেই তো বলছিলাম, কিন্তু ভদ্রতার মূল্য আর কই পেলাম? এটা আপনার সমস্যা, আপনি নিজের স্বামীকে বিশ্বাস করতে পারেন না, তাই আপনাকে আমার কাছে আসতে হচ্ছে। বাহিরে অবৈধ সম্পর্কে জড়ানো পুরুষের কি আর ঘরের বউ ভালো লাগে? চুপ করুন। আবির্ভাবকে নিয়ে একটা নোংরা শব্দ আমি কারোর মুখ থেকে শুনতে চাই না, সে এমন মানুষ নয়। বাহ, আমার স্বামীকে দেখছি আমার থেকে ভালো ছিল। হ্যাঁ চিনি, আর আপনার এত রাগ কেন আমি সেটাই বুঝতে পারছি না। আপনি তার বউ, আপনার কিসের এত ইনসিকিউরিটি? হ্যাঁ এটা সত্যি, আমি তার বউ। অগ্নি সাক্ষী করে সম্পূর্ণ বৈধ উপায়ে বিয়ে করেছে আমায়, কিন্তু তুমি তো। মুস্কি হাসলো শ্রেতা, আড়ষ্ট কণ্ঠে বলল, আবির্ভাব আমাকে বউ ডেকেছিল ঠিকই, কিন্তু বউ বানায়নি। আচ্ছা ছাড়ো, কাজের কথায় আসি। শ্রেতা প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো। ঠোঁটে বক্র হাসির দেখা মিলল দেবীর মুখে। সে নিজের মোক্ষম চালটা ফেলে বলল, তুমি যদি আমার স্বামীর থেকে দূরে না যাও, তাহলে এই ছবিগুলো তোমার বাবা মা ভাই মামা সবার হাতে পৌঁছে যাবে। আমি নিজ দায়িত্বে সবার হাতে পৌঁছে দেব। হাতের ছবিগুলোর দিকে ইশারা করে বলল দেবী। ছবিগুলো দেখে চোখ ভিজে উঠল শ্রেতার, বুকটা খা খা করে উঠল চৈত্রের দুপুরের ন্যায়। সে আবেগে আপ্লুত হয়ে ছবিগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতেই দেবী হাত সরিয়ে ফেলল। বাঁকা হেসে বলল, হুম, ওদিকে হাত দেওয়া বারণ। এখন তুমি ভেবে বলো তুমি কি করবে। শ্রেতা অশ্রু চোখে অনুনয় করে বলল, প্লিজ ছবিগুলো আমাকে দিয়ে দিন। এগুলো আপনি কোথায় পেলেন? পেয়েছি, যেখানে পাই। ওগুলো আমাকে দিয়ে দিন। তোমার কি আমাকে গাধা মনে হয় যে এগুলো আমি তোমায় দিয়ে দেব? এগুলো আমার কাছেই থাকবে। তুমি আমাকে বলো, তুমি আমার কথা মতো চলবে, নাকি এগুলো তোমার গার্ডিয়ানের কাছে পৌঁছে দেব? ভয়ে বুকের রক্ত জমে হিম হয়ে যায় শ্রেতার। আতঙ্কিত কণ্ঠে মিনতি করে বলল, প্লিজ অনুরোধ, ওগুলো কাউকে দেখাবেন না, ভুলেও না। ওরা সবাই মিলে আবির্ভাবকে মেরে ফেলবে। কেন, তোমাদের বংশ খুনি নাকি? শুকনো ঢোক গিল শ্রেতা, হাঁসফাঁস করে উঠল, কাপা কণ্ঠে বলল, আপনি যা বলবেন আমি তাই শুনবো, যা করতে বলবেন আমি তাই করব। শুধু এই ছবিগুলো কাউকে দেখাবেন না, কাউকে না, মানে কাউকে না। তাহলে সব হারাবেন আপনি, আর সব হারাবো আমি। সে যাই হোক, আমার কথা শুনে চললেই হলো। বলুন আমায় কি করতে হবে? বেশি কিছু না, শুধু সেজেগুজে বিয়ে করতে হবে। দেবীর শর্তে মাথায় আকাশ ভেঙে পড়ল শ্রেতার, চেঁচিয়ে উঠে বলল, হোয়াট? হ্যাঁ বিয়ে করতে হবে। একমাত্র তুমি বিয়ে করে নিলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। এ অসম্ভব, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না।
তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে পারল না শ্রেতা চিৎকার দিয়ে বলল, আপনি প্রচণ্ড খারাপ মহিলা, জানেন, যে নিজের বরকে বিশ্বাস করে না। সে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো, আই ডোন্ট কেয়ার, কিন্তু বিয়ে তো তোমায় করতেই হবে। তোমার বিয়ে আমার সংসারের জন্য সঞ্জীবনী। তুমি অন্যের হয়ে গেলে আবির্ভাবও আমার হয়ে যাবে। আমি বুঝলাম না, 2.5 বছর পর আপনি কেন আমার পিছনে পড়লেন? আবির্ভাবের সাথে সম্পর্ক তো আপনার বিয়ের আগেই শেষ হয়ে গেছে। এসব থেকে মুক্তি দিন আমায়। কিছু শেষ হয়নি। মানে? তোমার জানা লাগবে না, যা বললাম তাই করো। পারবো না। তাহলে বলেই দিই সবাইকে। আপনি আমার ঘর থেকে এখনই বেরিয়ে যান। যাচ্ছি, কিন্তু ভেবে দেখো, 24 ঘন্টা সময় দিলাম তোমায়। এরপর আমি শুনতে আসবো তোমার জবাব। যদি হ্যাঁ হয় তো ভালো, আর না হলে বাঁকা হেসে চলে গেল দেবী। শ্রেতার নিজেকে পাগল পাগল লাগছে। সে এখন অন্য কাউকে বিয়ে করবে, এ অসম্ভব। মরে যাবে শ্রেতা, প্রয়োজনে গলায় দড়ি দিবে, তবুও অন্য কাউকে কবুল বলতে পারবে না। যেখানে মনের সবটা জুড়ে কেবল আবির্ভাব, সেখানে অন্য কাউকে গ্রহণ করা শ্রেতার নিকট বিষ পান করার চেয়েও যন্ত্রণাদায়ক। আর ওই ছবিগুলো যদি মা বা মামুদের হাতে পড়ে যায়, ভয়ে শিউরে উঠল শ্রেতা। আবির্ভাব, তোমাকে ভালোবাসার পরিণাম এত খারাপ কেন হলো? বলতে পারো কি করবো আমি? তোমাকে না পাওয়ার বিষ তো আমি পান করেছিলাম। সে বিষের জ্বালাই সহ্য করতে পারছি না। সেখানে তোমার আপদ আমাকে খুন করতে চায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। লাল মরিচ বাতির আলোয় ঝিলমিল করছে পরিবেশ। পুরো বাড়ি সেজে উঠেছে লাল রঙে। নানাবিধ ও গণ্যমান্য ব্যক্তি বর্গের আগমন ঘটছে বিশেষ মুহূর্তে। দেশ বিদেশের অনেক প্রেস মিডিয়া কর্মীও আসছে। অতিথি আপ্যায়নে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে শিকদাররা। বাড়ির বাইরের ব্যস্ততা পাশাপাশি ভেতরেও চলছে হরদম ব্যস্ততা। রান্নাঘরে চলছে বিশেষ অতিথি আপ্যায়নের আয়োজন। ত্রিধা কালো মিষ্টিগুলো মাছ বরাবর কেটে তার মধ্যে ভরে ভরে লঙ্কার গুঁড়ো ঢুকাচ্ছে। শ্রেতা শরবতে নুন মিশাচ্ছে, আর দীপ্তি মরিচের পুর দেওয়া সিঙ্গারা ভাজছে। রাইমা এসব কাণ্ড দেখে বলল, এসব কি করছো তোমরা? খাবার নষ্ট করছো কেন? দীপ্তি ভাব নিয়ে বলল, আরে ধুর বোকা, এগুলোকে নষ্ট বলা যায়? এগুলো হচ্ছে স্পেশাল অতিথির জন্য স্পেশাল আপ্যায়ন। স্পেশাল অতিথি? হ্যাঁ, আমাদের সুইট সুইট বিআই সাহেবদের জন্য ঝাল ঝাল সিঙ্গারা। তাহলে অন্য মেডিসিন কেন মেশাচ্ছ না? কি মেডিসিন? দাঁড়াও, নিয়ে আসছি। বলে দৌড়ে উপরে চলে গেল রাইমা। 2 মিনিটের মধ্যেই একটা ছোট কাচের শিশি নিয়ে এসে বলল, এই যে, একবার খেলে আর হাতের পানি শুকাবে না। ওয়াও, গ্রেট সিস্টার। প্রিয়তা ও প্রেরণাকে আলাদা আলাদা ঘরে তৈরি করছে মেয়েরা। শুদ্ধ ও সাদাবকে আলাদা আলাদা কক্ষে তৈরি করছে ছেলেরা। খাটের উপর সর্বত্র ছড়িয়ে আছে বিভিন্ন ডিজাইনের ভারী ভারী শাড়ি, জুয়েলারি, মেকআপ প্রোডাক্ট ইত্যাদি। সবার মধ্যমণি হয়ে বসে আছে টুকটুকে মেরুন বেনারসি পরিহিত নববধূ। তার সর্বাঙ্গে যেন রাজকীয় রূপের জৌলুস ছড়িয়ে পড়েছে। তাকে নিজের হাতে যত্ন করে সাজিয়ে দিচ্ছে শ্রেতা, ইনায়া, উষা ও আরও অনেকে। মেকআপ আর্টিস্ট আনার কথা হয়েছিল, কিন্তু শুদ্ধ সাফ বারণ করে দিয়েছে। তার ভাষ্যমতে তার পরীর মতো বউকে রংচং মাখিয়ে সাজানোর কোনো প্রয়োজন নেই। ইনায়া প্রিয়তার হাতে মোটা মোটা স্বর্ণের বালা পরাতে পরাতে বলল, বান্ধবী, তোকে আজ কি যে কড়া লাগছে মাইরি, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে তোর জামাইরে সরিয়ে আমি নিজেই বিয়ে করে নিই। শুভ্র তার টিটকারি মেরে বলল, ধুর ভাবি, সুন্দর করে বলো, পরে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটা তোমার একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। তোর সব সময় ঢং। মাথায় গাঁটটা মেরে বলল তীরা। শ্রেতা প্রিয়তার নীলাপ চোখে কাজল আঁকতে আঁকতে বলল, সত্যি ভাবি, আজ তোমাকে সত্যি সত্যি আমার ভাবি লাগছে। আমার দাদার কত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ফাইনালি। ওদের কথার মধ্যে ঘরে প্রবেশ করলো গুলবাহার বানু। কুজো হয়ে এগিয়ে এসে বললেন,
শর্ত নদীরা আমায় দেখতে দে, কেমন দেখাচ্ছে আমার নাতনিকে। ওরা সকলে সরে গেল। গুলবাহার বানু প্রিয় তার রূপ দেখে মুখ হা করে ফেললেন। মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠলেন, ঠিক এমন একটা লাল টুকটুকে বধূ আমি দেখেছিলাম প্রায় ৬৮ বছর আগে। ঠিক অবিকল এমন দেখতে ছিল। সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই ঠোঁট, সেই চেহারা হুবহু আমার সেই আঞ্জুম নাহার। আঞ্জুমান নাহারকে? আমাদের দাদি। পাশ থেকে ফুরন কেটে বললেন তীরা। পৃথা বলল, হ্যাঁ, প্রিয় তো একদম আমাদের দাদির মতো দেখতে। আব্বু চাচুরা তো সবসময় বলেন প্রিয়তা নাকি ওনাদের মায়ের মতো হুবাহু, শুধু দাদির গায়ের রং হালকা চাপা ছিল আর চোখটা কালো ছিল শুনেছি। গুলবাহার বানুও সায় জানালেন। পৃথা পুনরায় বলল, হ্যাঁ, প্রিয় আর মেজদার চোখ তো সেজো আম্মুর মতো নীল, দাদির চোখ শুনেছি ছিল কালো। গুলবাহার বানু প্রিয় তার ললাটে চুম্বন আঁকলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আমি বুড়ো হয়ে গিয়েছি সই, কিন্তু তুই এখনো ঠিক জুয়ানি আছিস, হাঙ্গাও করতে চলেছিস। প্রিয়তা কিছু বলল না, কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইল সবার দিকে। এই তোমাদের হলো বলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন প্রীতম। ব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, কাজী সাহেব বেশি গেছেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল প্রীতম। তার দৃষ্টি পড়ল বোনের পানে। না চাইতেও চোখ ভিজে উঠল তার। তার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, আজ পর হয়ে যাবে। প্রীতম ধীর কদমে এগিয়ে এলো প্রিয়তার নিকট। প্রিয়তা মাথা নিচু করে বসে আছে। প্রীতম সামনে বসে আলতো করে হাত রাখলো বোনের মাথায়। ফট করে দৃষ্টি তুলল প্রিয়তা। প্রীতম চোখের পানি ধরে রাখতে পারল না। বোনকে বাহুতে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। নিচু মস্তিষ্কে বলল, তোর নিখিষ্ট ভাইটাকে মাফ করে দিস না। তোর ভাই তোকে অনেক কষ্ট দিচ্ছে, জেনে না জেনে অনেক কটু কথা বলেছে। তুই সেসব মনে রাখিস না বোন। বিশ্বাস কর, আমার হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। দেখিস তুই একদিন অনেক সুখী হবি। প্রিয়তা কিছু বলল না, কেবল নির্বিকার হয়ে তাকিয়ে রইল প্রীতমের পানে। শর্ত ভাই আমাগরে বইতে দে, বলে পাশে বসে পড়লেন গুলবাহার বানু। ইনায়ার উদ্দেশ্যে বললেন, এই মেজো বউ, ওর মাথায় ঘুমটা টেনে দে। আর পোয়াতি মানুষ, বেশি ছোটাছুটি করবি না। ইনায়া মাথা নাড়ল। সুন্দর মতো লাল টুকটুকে বিয়ের অর্ণাটা নাক অবধি টেনে দিল। আমার বড় নাতনি কি তৈরি হয়েছে? জি নানি। নাতনি যা, জামাইরে নিয়ে যা, আমরা আইতেছি। প্রীতম উঠে চলে গেল। বিবাহ আসরের বাইরে বিরাট কেচাল লেগে গেছে। টাকা নিয়ে কোনে পক্ষের দাবি মানতে নারাজ বরপক্ষ। মেয়েদের পক্ষে মেয়েরা, ছেলেদের পক্ষে ছেলেরা। যা বললাম তাই হবে। 50,000 টাকার নিচে 1 পয়সাতেও আপোষ করা হবে না। হাত ভাঁজ করে বলল ত্রিধা। গুনে গুনে 50,000-ই ওইটাই চাই। বেয়ান সাহেব, আমরা ভদ্রলোক, আর ভদ্রলোকের এক কথা, আমাদের টাকা দেওয়া হবে, তবে এক শর্তে। বাঁকা হেসে বলল অরণ্য। শ্রেতা ভ্রু নাচিয়ে শোধাল, কি শর্ত? শর্ত এটাই, ভদ্রলোকের এক কথা, তাই আমরা ঠিক 50,000 টাকাই দেব, কিন্তু ভেতরে না ঢোকা পর্যন্ত খাম খুলে দেখা যাবে না। তাল মিলিয়ে বলল ইরফান। আপনাদের কি মনে হয় বিআই সাহেব, আমরা দুবেলা ঘাস খাই? নিশ্চিত বলতে পারছি না বেয়ান সাহেব, কিন্তু হতে তো পারে। এত চালাকি করার দরকার নেই আপনাদের। আপনারা চুপ থাকুন দুলাভাই, 50,000 টাকা দিন। আপনার বউ আপনার জন্য অপেক্ষা করছে। শুদ্ধ কিছু বলতে গেলেই ছেলেরা তাকে চেপে ধরল। একদম চুপ কর, বরের মতো মুখে রুমাল চেপে চুপ করে থাকো। তো বেয়ান সাহেব, বেশি দর কষাকষি করলে আমরা ছেলে দেব না। আমরাও মেয়ে দেব না। ভাবুন বেয়ান সাহেব। শ্রেতা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, টাকাটা দিন। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। ইরফান একটা টাকা ভর্তি খাম এগিয়ে দিল। শ্রেতা সেটা ধরতে নিলেই ইরফান হাত সরিয়ে নিল। চতুর কণ্ঠে বলল, চালাকি চলবে না বেয়ান সাহেব, কাঁচি দেন, টাকা নেন। থাক, একটু পরেই নেই। অনেকক্ষণ হাঁকাহাঁকি করে বেআই সাহেবদের গলা নিশ্চয়ই শুকিয়ে গেছে। নিন বেআই, মিষ্টি মুখ করুন।
বলে একটা শরবতের গ্লাস ইরফানের হাতে তুলে দিল শ্রেতা। ইরফান ভ্রু কুঁচকে গ্লাসটার দিকে তাকালো। তন্ময় বলল, একদম ওটা খাবে না ইরফান ভাইয়া, ওটার মধ্যে নিশ্চিত ভেজাল আছে। রান্নাঘরে আমি নিজের চোখে দেখেছি ওদের কারসাজি করতে। তাই নাকি? শ্রেতার চোখ রাঙালো তন্ময়কে। ইরফানের সন্দেহ ভরা নজর দেখে চেহারায় একটা মায়াময় ভাব ফুটিয়ে তুলল শ্রেতা। শ্রেতা ইরফানের হাত থেকে গ্লাস কেড়ে নিয়ে বলল,